শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদেরকে পর্যায় সারণীর গত ক্লাসে যতটুকু করিয়েছিলাম তারপর থেকে আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের চ্যানেল এখন নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখো এবং তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরাও আমাদের এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। যাই হোক, তো আমরা এখন আমাদের পড়া শুরু করি। তো আজ আমরা আলোচনা করব পর্যায় সারণী কিছু ব্যতিক্রম, কিছু ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যাই হোক, তো পর্যায় সারণীর 1 নম্বর যে ব্যতিক্রমটা সেটি হলো হাইড্রোজেনের অবস্থা। হাইড্রোজেনের অবস্থা আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা 1। তার মানে হাইড্রোজেনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার শেষ কক্ষপথে যেহেতু একটি ইলেকট্রন থাকে, তার মানে সে নরমালি, যেহেতু সে এস অরবিটালে আছে, সে নরমালি 1 নাম্বার গ্রুপে বা 1 নাম্বার গ্রুপে তার অবস্থান দেওয়ার কথা বা এক অবস্থান দেওয়া হয়েছে। তো তাছাড়া ম্যাক্সিমাম ক্ষার ধাতু যেগুলো আছে তাদের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, বিধায় ওই ক্ষার ধাতুগুলোকে আমরা 1 নম্বর গ্রুপে অবস্থান দিয়েছি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হলো 1 নম্বর গ্রুপের মৌল। তো এই 1 নম্বর গ্রুপের মৌলগুলো হলো ক্ষার ধাতু। তো তাদের কক্ষপথে একটি ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। তো হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এই কারণে হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে আমরা অবস্থান দিয়েছি। তাছাড়া ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনের অনেকগুলো বৈশিষ্ট্য, ম্যাক্সিমাম বৈশিষ্ট্য মিলে যায়, এই কারণে হাইড্রোজেনকে আমরা ক্ষার ধাতুর যে গ্রুপে অবস্থান করে দিয়েছি সেই গ্রুপে হাইড্রোজেনকে অবস্থান করানো হয়েছে। তাছাড়া অন্যদিকে হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের যে 17 নম্বর গ্রুপের মৌলগুলো আছে, যেগুলোকে হ্যালোজেন গ্রুপের মৌল বলা হয়, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এদের কিছু বৈশিষ্ট্যের সাথেও আমাদের হাইড্রোজেনের বৈশিষ্ট্য মিলে যায়, কিন্তু এগুলার চাইতে বেশি বৈশিষ্ট্য মিলে হলো ক্ষার ধাতুর সাথে, এই কারণে হাইড্রোজেনকে আমরা 1 নম্বর গ্রুপে অবস্থান দিয়েছি। এখন আমরা আলোচনা করব হিলিয়ামের অবস্থান। হিলিয়াম আমরা জানি হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। তো এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার শেষ কক্ষপথে আমরা 2টি ইলেকট্রন দেখতে পাচ্ছি। তো তাকে গ্রুপ 2 এ অবস্থান দেওয়ার কথা, কিন্তু 2 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেই 2 নম্বর গ্রুপের মৌলগুলো হলো তড়িৎ ধনাত্মক মৌল, আর হিলিয়াম হলো একটা নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস কখনোই তড়িৎ ধনাত্মক মৌলের সাথে তাকে অবস্থান করানো ইম্পসিবল, অবস্থান করানো তাকে যায় না। এই কারণে আমরা হিলিয়ামকে সবার শেষে নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর গ্রুপের মৌলের সাথে তাকে অবস্থান দিয়েছি। এখন আমরা আসবো ল্যান্থিনাইড এবং অ্যাক্টিনাইড শেয়ারের অবস্থান। অর্থাৎ পর্যায় সারণীর একদম নিচে দেখবে 2টা লাইন দেওয়া আছে, ওই 2টা লাইনে ল্যান্থিনাইড এবং অ্যাক্টিনাইড নামে কিছু মৌলকে অবস্থান দেওয়া হয়েছে। এই ল্যান্থিনাইড এবং অ্যাক্টিনাইড মৌলগুলোকে যদি পর্যায় সারণীতে অবস্থান দেওয়া হয় তাহলে এটা হলো 3 নম্বর অবস্থানটা হলো ল্যান্থিনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের অবস্থান। অর্থাৎ ল্যান্থিনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের অবস্থানগুলোকে যদি পর্যায় সারণীতে আমরা দেই তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়। এই কারণে ল্যান্থিনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলোকে, গ্রুপের মৌলগুলোকে পর্যায় সারণীতে সবার নিচে অবস্থান দেওয়া হয়েছে, যাতে পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষা হয়। যাই হোক, তো এখন আমরা মৌলের কিছু পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ পর্যায়গতভাবে বা পর্যায়ের ক্ষেত্রে মৌলের কি কি পরিবর্তন আসে বা তার কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে 1 নম্বর আমরা আলোচনা করব ধাতব ধর্ম। ধাতব ধর্ম মানে হলো যে কোনো একটা মৌল, কোনো একটা ধাতু যদি একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাহলে তার এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে বলা হবে ধাতব ধর্ম। যেমন সোডিয়াম একটি ধাতু, সে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে সে অনায়াসে সোডিয়াম আয়নে পরিণত হতে পারে।
তার মানে সোডিয়ামের এটি হলো একটি ধাতব ধর্ম। এখন আমরা চলে আসবো অধাতব ধর্ম। অধাতব ধর্ম, অধাতব ধর্ম মানে হলো যে সমস্ত অধাতুগুলো বৈশিষ্ট্য হলো সে ইলেকট্রন গ্রহণ করে, কারণ অধাতুগুলোর শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন এক্সট্রা থাকে। যেমন আমি ক্লোরিনকে যদি কল্পনা করি, ক্লোরিনে আছে 17, তো তার যদি ইলেকট্রন বিন্যাস করি ব্যাপারটি দাঁড়ায় 2, 8, 7, অর্থাৎ তার শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। তো সে তার শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করার জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, আর সে যখনই একটি ইলেকট্রন গ্রহণ করে ফেলবে তখনই সে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যাবে, ঋণাত্মক ধাতুতে পরিণত হয়ে যাবে, তো ক্লোরাইড আয়নে পরিণত হবে। তো এটি হলো ক্লোরিনের অধাতব ধর্ম, অর্থাৎ কোনো একটা অধাতুর একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় অধাতব ধর্ম। এখন আমরা চলে আসব যে অপধাতু, অপধাতু বা উপধাতু। অপধাতু বা উপধাতু মানে হলো যে সমস্ত মৌলগুলো ইলেকট্রন কোনো কোনো ক্ষেত্রে গ্রহণ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে। তো এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে তাকে বলা হয় অধাতু, অপধাতু বা অর্ধধাতু বলা হয় বা উপধাতু বলা হয় তাকে। যাই হোক, তো আমরা পর্যায়ের ক্ষেত্রে তো সিলিকন হলো একটি অপধাতু। তো এটি 3 নম্বর পর্যায়ে যদি মৌলগুলোকে আমরা চিন্তা করি, তো 3 নম্বর পর্যায়ের মৌলগুলো হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, যাই হোক, তো এটি হলো আমাদের পর্যায় 3। তিন নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে যাই হোক, তো এই পর্যায়ে মৌলগুলোর মধ্যে তো এই সিলিকন যে ব্যাপারটা, এই সিলিকনটা হলো একটি অপধাতু। সে কি করতে পারে, সে ইলেকট্রন গ্রহণও করতে পারে, সে ইলেকট্রনকে ত্যাগও করতে পারে। তো এই কারণে আমাদের এই সিলিকনকে বলা হয় একটি অপধাতু বা উপধাতু। ঠিক আছে। তাছাড়া পর্যায় সারণী হলো যে কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যখন আমি যাব, বাম দিক থেকে ডান দিকে যখন আমি যাব মাঝামাঝি যে মৌলটি থাকবে সেই মৌলটিও নর্মাল ভাবে একটি উপধাতু বা উপধাতু হিসেবে কাজ করবে। আর নর্মালি মাঝামাঝি থেকে বাম দিকের যে মৌলগুলো সেগুলো হয় ধাতু, ডান দিকের মৌলগুলো হয় অধাতু, আর মাঝখানে যে মৌল থাকে সে হয় উপধাতু। ঠিক আছে। তার মানে এখানে সিলিকন এবং সিলিকনটা হলো একটি অপধাতু, কারণ সে ইলেকট্রন গ্রহণও করতে পারে, ইলেকট্রন সে ত্যাগও করতে পারে। যাই হোক, তো এখন আমরা চলে যাব পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার। তো আমরা জানি যে কোনো একটি পর্যায়ে যতই আমরা বাম থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর ব্যাসার্ধ তত কমে। অর্থাৎ আমি যদি বাম থেকে, এটা পর্যায়ের ক্ষেত্রে, পর্যায়ের বাম থেকে যদি ডানে যাই, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার, বাম থেকে যদি ডানে যাই তাহলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমে।
আর যদি ডান থেকে বামে যাই তাহলে পরমাণুর আকার বাড়ে। এটা একই পর্যায়ের ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি একই পর্যায়ের ক্ষেত্রে ডান থেকে বাম দিক থেকে যত ডান দিকে যাব তত তাদের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে বা কম থাকবে। তো আর একই গ্রুপে আমি যদি উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায়, এটা এভাবে না দিয়ে আমরা ডান বাম না দিয়ে উপর থেকে, এর গ্রুপে উপর থেকে যদি নিচে যাই তাহলে পরমাণুর উপর আকার বাড়তে থাকবে। অর্থাৎ একই পর্যায়ের ক্ষেত্রে যত বাম থেকে ডান দিকে যাব পরমাণুর আকারগুলো আস্তে আস্তে হ্রাস পাবে, আর একই গ্রুপের ক্ষেত্রে যত উপর থেকে নিচে নামবো ততই তাদের পরমাণুর আকার একটি করে বৃদ্ধি পাবে আকারটা। তো এটি আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব। তো আমরা দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখি, দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ের মৌলগুলো হলো আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এটা গত ক্লাসে যখন আমরা করিয়েছিলাম, তো এই পর্যায়ের মৌলগুলো ছন্দের মাধ্যমে করিয়েছিলাম। ছন্দটা কি ছিল? না মগায় আলু ছিলতে পারে সব ক্লিয়ার। তো এটি হলো আমাদের দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে। একটু খেয়াল করো। তো দ্বিতীয় পর্যায়ে আমি যত বলছিলাম যত বাম থেকে ডানে যাব পরমাণুর আকার তত কমবে। আচ্ছা, তো পরমাণুর আকারগুলো কিভাবে কমবে? আমি এখন এটাকে ইলেকট্রোবিন্যাস করব, ইলেকট্রোবিন্যাস করে তখন দেখিয়ে দেব। যাই হোক, তো সোডিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করো যে সোডিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি, তৃতীয় কক্ষপথে থাকবে 1টি ইলেকট্রন। যদি ম্যাগনেসিয়াম করতে যাই, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12। তো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে তার 2টি ইলেকট্রন। একটু খেয়াল করো যে তার ইলেকট্রন বাড়তেছে কিন্তু তার যে পরমাণুর যে আকার, তার যে কক্ষপথ সংখ্যা, এটা কিন্তু বাড়তেছে না। এটা না বাড়ার কারণে তো যত বেশি ইলেকট্রন বাড়বে তত বেশি ইলেকট্রন তার ভিতরে নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করবে। কারণ আমরা জানি নিউক্লিয়াস হলো ঋণাত্মক আর ইলেকট্রন হলো ঋণাত্মক আর নিউক্লিয়াস হলো ধনাত্মক। আর এই ঋণাত্মক আয়নটা ধনাত্মক আয়নের দিকে আকৃষ্ট হওয়ার কারণে তার কক্ষপথের আকার আস্তে আস্তে ছোট করে ফেলবে। এই কারণে আমরা বলতে পারি যে একই পর্যায়ে যত বাম থেকে আমরা ডানের দিকে যাব তত তাদের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার তত বেশি হ্রাস পাবে। অর্থাৎ যত আমি আগে বাড়তেছি, দেখো এখন যদি আমি অ্যালুমিনিয়াম করি, তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সবার শেষ কক্ষপথে দেখবে 3টি ইলেকট্রন আছে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের কিন্তু কক্ষপথ 3টাই হলো। দেখো সবারই কক্ষপথ কিন্তু 3টা, কক্ষপথ বাড়তেছে না কিন্তু ইলেকট্রন বাড়তেছে। ইলেকট্রন যত বেশি বাড়বে সে তত বেশি নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হবে, নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে সে তার যে কক্ষপথ আছে কক্ষপথকে ছোট করে ফেলবে। এই কারণে আমরা বলতে পারি যে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাব তত বেশি আমাদের পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। এখন আমরা একই গ্রুপের ক্ষেত্রে যত উপর থেকে নিচে নামবো তত তাদের পারমাণবিক আকার বাড়ে। তো কিভাবে বাড়ে আমরা এখন দেখাচ্ছি, একটু খেয়াল করো। তো এটা পর্যায়ের ক্ষেত্রে দেখিয়েছিলাম। তো এটা পর্যায়ের ক্ষেত্রে দেখিয়েছিলাম, এখন আমরা গ্রুপের ক্ষেত্রে এখানে দেখিয়ে দেব। তো আমরা এখন গ্রুপ 2 এ চিন্তা করব। 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে আমাদের, 2 নম্বর গ্রুপের মৌলগুলো হলো বিরানি, আমাদের ছন্দ হলো বিরানি, মোগলাই, কাবাব, সরিয়ে মানে হলো স্টেনসিয়াম, পার্টিতে মানে বেরিয়াম, রাখু মানে বেরিয়াম। যাই হোক, তো এটি হলো আমাদের 2 নম্বর গ্রুপ 2। আর এটি হলো পর্যায় 2। তো 2 নম্বর গ্রুপের ক্ষেত্রে মৌলগুলো একটু খেয়াল করো। 2 নম্বর বেরিলিয়াম। তো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। তার মানে তার প্রথম কক্ষপথে ইলেকট্রন
দুটি থাকবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, তার মানে তার কক্ষপথ সংখ্যা 3টি হয়ে যাবে। কারণ আমরা জানি প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন। দেখো এখানে ছিল কক্ষপথ 1টি, যখন ম্যাগনেসিয়ামের কক্ষপথ সংখ্যা বেড়ে গেল, কক্ষপথ সংখ্যা যদি বেড়েই যায় তাহলে কিন্তু আমাদের কক্ষপথ সংখ্যা বেড়ে গেলে আমাদের যে পারমাণবিক ব্যাসার্ধগুলো দেখো সাইজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। যদি ক্যালসিয়াম করতে চাই, ক্যালসিয়ামের 4 নাম্বার কক্ষপথে চলে যাবে, তার মানে ক্যালসিয়ামের আরো একটি কক্ষপথ বাড়বে। যদি ক্যালসিয়ামের 4টি কক্ষপথ হয় তার মানে কক্ষপথ বাড়তেছে, কক্ষপথ যদি বাড়ে তাহলে তার পারমাণবিক আকারটা কি সাইজটা বড় হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কি লিখলাম যে একই গ্রুপে উপর থেকে যত নিচের দিকে যাব তত পারমাণবিক আকার বাড়ে। তার মানে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে একই পর্যায়ে যত আমি বাম থেকে ডান দিকে যাব তত আমার পারমাণবিক ব্যাসার্ধ কমবে, আর একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে নামবো তত আমার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। আশা করি তোমরা এই ব্যাখ্যাটি বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে যাব আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে। পাঁচ নাম্বার হলো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হলো কোন একটা মৌল থেকে একটি ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তিকে বলা হয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি দরকার হবে সেই পরিমাণ শক্তিকে বলা হবে আয়নীকরণ শক্তি। এখন আমরা আয়নীকরণ শক্তিটা হলো একই পর্যায়ে বামের মৌলে পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌলে পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। আর যদি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে তাহলে আয়নীকরণ শক্তির মান কমে। অর্থাৎ আমি যদি পারমাণবিক ব্যাসার্ধটা কমে যায় তাহলে তার আয়নীকরণ শক্তির মান বাড়বে। যেমন আমরা পর্যায়ের ক্ষেত্রে একই পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের মানটা তার কমে ছিল। কিভাবে কমেছিল দেখো, 2 নম্বর পর্যায়ের মৌলগুলো ছিল সোডিয়ামের শেষ কক্ষপথে আমার ইলেকট্রন, সোডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 2 আর 1। ম্যাগনেসিয়াম করলে 2 8 2। দেখো তার পারমাণবিক ব্যাসার্ধ কি আস্তে আস্তে কমতেছে। কেন কমতেছে? কারণ ইলেকট্রন যত বেশি কক্ষপথের শেষে থাকবে তত বেশি সে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, আকর্ষণ করার কারণে তার কি পারমাণবিক ব্যাসার্ধটা কমে যাবে, যেটা আমরা একটু আগে আলোচনা করে আসলাম। তো এই কারণে তো যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ কমতেছে তার মানে তার ইলেকট্রন সংখ্যা কক্ষপথে বাড়তেছে। ইলেকট্রন সংখ্যা কক্ষপথে বাড়লে কি হবে, তার ইলেকট্রন ত্যাগ করতে তত বেশি শক্তির প্রয়োজন হবে। যত বেশি শেষে ইলেকট্রন বৃদ্ধি পাবে তত বেশি শক্তি দরকার হবে ইলেকট্রন ত্যাগ করার জন্য। এই কারণে পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। আর যদি পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়, অর্থাৎ এখন আমরা 2 নম্বর গ্রুপের মৌলের ক্ষেত্রে দেখাবো। 2 নম্বর গ্রুপটা ছিল আমাদের যে বেরিলিয়ামে 2, ম্যাগনেসিয়ামে ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে হবে 2 8 2। দেখো তাহলে তাদের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কি বাড়তেছে। আচ্ছা, এখন যদি ক্যালসিয়াম করি, ক্যালসিয়াম করতে গেলে 2 8 8 2। তাহলে দেখো অর্থাৎ তার শেষ কক্ষপথে ইলেকট্রন যত প্রথমটাতে ইলেকট্রন যত ছিল
তো এই ইলেকট্রন ত্যাগ করতে তার শক্তি অনেক বেশি দরকার হবে, তার চাইতে ম্যাগনেসিয়ামের একটু কম দরকার হবে, কারণ ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে মাত্র 2টি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে, কারণ তার ইলেকট্রন শেষ কক্ষপথে কি অষ্টক পূর্ণ করা আছে। 2টো ইলেকট্রন তার বাদ দিয়ে দিলে তার কোনো সমস্যা নাই, তারও ইলেকট্রন বাদ দিয়ে দিলে তার কোনো সমস্যা নেই, কারণ তার অষ্টক পূর্ণ করা আছে। আর বেরিলিয়াম যেহেতু 2, তো বেরিলিয়াম হলো 4। যাই হোক, তো বেরিলিয়াম যদি 4 হয় তাহলে ব্যাপারটি হয় 2-2। তো কোনো মৌল স্টেবল হয় বা তার যে ক্ষমতা, তার স্টেবল সক্রিয়তা হলো শেষ কক্ষপথে তার 2টি ইলেকট্রন অথবা 8টি ইলেকট্রন থাকতে হবে। 2টি ইলেকট্রন থাকলেও সে স্টেবল বা শক্তিশালী হবে, বা তার কোনো কিছু দরকার হবে না। 8টি থাকলেও তার কোনো দরকার হবে না। দেখো, তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন তার আছে, তার মানে তার আর কোনো ইলেকট্রন দরকার নাই, ঠিক আছে, কারণ তার 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 পারমাণবিক সংখ্যা 4, তো 4 পারমাণবিক সংখ্যা নিয়ে তাকে ইলেকট্রন বিন্যাস সমাধান করতে হবে। যাই হোক, তো এই কারণে আমরা দেখতে পেলাম কি পারমাণবিক ব্যাসার্ধ যত কমবে তত বেশি আয়নিক শক্তিমান বাড়বে, আর পারমাণবিক ব্যাসার্ধ যত বাড়বে তত আয়নিক শক্তিমান আস্তে আস্তে কমতে থাকবে। তো এখন আমরা আলোচনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি মানে হলো কোন একটা মৌলর একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার যে ক্ষমতা, তো এই পরিণত হওয়ার জন্য যে পরিমাণ শক্তি দরকার হয় সেই শক্তিকে বলা হবে ইলেকট্রন আসক্তি। যেমন ক্লোরিন একটি অধাতু, ক্লোরিনের যদি একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়, তো গ্রহণ করার জন্য তার যে শক্তি গ্রহণ করে সে যদি ঋণাত্মক আয়নে পরিণত হতে চায়, তার যে পরিমাণ শক্তি দরকার হবে সেই পরিমাণ শক্তিকে বলা হবে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন আসক্তি বলা হবে। অর্থাৎ সে একটি ইলেকট্রন প্রবেশ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যতটুকু শক্তি দরকার হবে সেই শক্তিকে বলা হবে ইলেকট্রন আসক্তি। তো এখন আমরা দেখব যে পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে, তো একটু আগে যেটা করেছিলাম, পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বেড়েছিল, আর পারমাণবিক ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তির মান কমেছিল। কিন্তু এখন ইলেকট্রন আসক্তির বেলায় পারমাণবিক আকার বৃদ্ধি, যদি পারমাণবিক আকার বৃদ্ধি পায় তাহলে কি হবে, ইলেকট্রন আসক্তি পারমাণবিক যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন আসক্তি কমে, আর পারমাণবিক আকার যদি হ্রাস পেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। তাহলে পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন আসক্তি কমে যাবে, পারমাণবিক আকার যদি হ্রাস পায় তাহলে ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে। পারমাণবিক আকার বৃদ্ধি কখন পায়? এটা হলো গ্রুপের ক্ষেত্রে যত উপর থেকে নিচে নামবো তত বেশি তার পারমাণবিক আকারটা বৃদ্ধি পাবে। যেমন আমি 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে চিন্তা করি, 2 নাম্বার গ্রুপ হলো সোডিয়াম, 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে 2 নাম্বার গ্রুপের যে মৌলগুলো সেটি হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রুবিয়াম, এগুলো হলো আমাদের 2 নম্বর গ্রুপের মৌল। এই 2 নম্বর গ্রুপের মৌলগুলো হলো উপর থেকে যত আমি নিচে নামতেছি তত তাদের উপর থেকে নিচে নামতেছি তত বেশি তাদের একটি করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে। কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে তার ইলেকট্রন আসক্তি আস্তে আস্তে কমতেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এবং রোবিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। এবার আমি পারমাণবিক আকার যদি হ্রাস পায়, পারমাণবিক আকার হ্রাস পাবে
একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাব। এখন আমি পর্যায় নিয়ে চিন্তা করব। একই পর্যায়ে 2 নম্বর পর্যায়ের মৌলগুলো হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সিলিকন, এই চারটি দেখাই। তো এই চারটি ক্ষেত্রে এটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি আর এর সবচেয়ে কম। কারণ কি? কারণ হলো তার পারমাণবিক ব্যাসার্ধ এটার চাইতে পারমাণবিক ব্যাসার্ধ এটার একটু আরো বেশি। সরি, তো একটু ভুল বলে ফেলেছি। পারমাণবিক ব্যাসার্ধ হলো সবচেয়ে কম হবে এর এবং সবচেয়ে বেশি হবে এর। আর এটার ক্ষেত্রে হবে বেশি আর এটা হবে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। রুবিয়ামের ক্ষেত্রে সবচেয়ে কম হবে। তার মানে আমি কি বুঝতে পারলাম যে পারমাণবিক আকার যত বৃদ্ধি পাবে ইলেকট্রন আসক্তি তত বেশি কমবে। তাহলে আমি পারমাণবিক আকার বৃদ্ধি পাবে একই গ্রুপের উপর থেকে যত নিচে নামবো তত বেশি পারমাণবিক আকার তার বৃদ্ধি পাবে। তো যাই হোক, তো এটা হলো ইলেকট্রন আসক্তির বিস্তারিত ব্যাখ্যা তোমাদেরকে আমি বলে দিলাম। এখন আমরা চলে যাব তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ কোন একটা মৌল ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার জন্য যে তার ক্ষমতা, তার যে দক্ষতা, তার যে ক্ষমতা, ওইটাকে বলা হবে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ ঋণাত্মকতা বৃদ্ধির যে ব্যাপারটা আর কি। এখন আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করব। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মানে হলো দুইটা পরমাণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ হয় এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার পর বন্ধনের মধ্যে ইলেকট্রনের যে আসক্তি, একে অপরকে আকর্ষণ করার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে বলা হবে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আমি একটি সমযোজী বন্ধন দেখাবো, সেটি হলো ম্যাগনেসিয়াম সমযোজী বন্ধন। আচ্ছা, সমযোজী বন্ধন আমি হাইড্রোজেন দিয়ে দেখাই। তো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন একটি আছে, আরেকটি হাইড্রোজেন দিলাম, দুইটা যেহেতু হাইড্রোজেন তারও কক্ষপথে একটি আছে। তো এরা যদি পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তাহলে ব্যাপারটি দাঁড়াবে এরকম যে এর একটি ইলেকট্রন এর ইলেকট্রন একসাথে চলে আসবে। তাহলে দেখো, এই যে বন্ধনের মধ্যে ইলেকট্রন যে চলে আসলো, এই চলে আসার কারণে এই বন্ধনের মধ্যে ইলেকট্রনের যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হবে তড়িৎ ঋণাত্মকতা। এখন আমরা কি করব? পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে তার তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে যাবে, পারমাণবিক ব্যাসার্ধ কমলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ যদি বেড়ে যায়, ঋণাত্মকতার মান কমে যাবে। যেমন আমি পারমাণবিক ব্যাসার্ধ কমে কখন? একই পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় আর একই গ্রুপের ক্ষেত্রে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তো একই পর্যায়ে আমি এখন চিন্তা করব, যেমন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি। দ্বিতীয় পর্যায়ে হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তো সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। আস্তে আস্তে সে নিচে নামতেছে একজন একজন করে। তো যত নিচে নামবো তত বেশি। এই তিনটে মৌলের ক্ষেত্রে এর হবে সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি। অর্থাৎ সে ইলেকট্রন ত্যাগ করে মানে তার বন্ধনের ভিতরে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তার সবচেয়ে বেশি হবে একই পর্যায়ের ক্ষেত্রে। এখন আমরা একই গ্রুপের ক্ষেত্রে চিন্তা করব, সেটা হলো একই গ্রুপের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা, গ্রুপের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ যদি বেড়ে যায়, তাহলে অর্থাৎ আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে চিন্তা করব বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। এটির ক্ষেত্রে এটির মান সবচেয়ে বেশি এবং এটির ক্ষেত্রে সবার শেষে
যে আছে তার সবচেয়ে বেশি কম হবে। কারণ কি, সে ঋণাত্মক আয়নে একই পর্যায়ের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে যায় ঋণাত্মকতা বাড়ে, অর্থাৎ এটা কম হবে, তার চেয়ে একটু বেশি হবে ম্যাগনেসিয়াম, তার চেয়ে আরো বেশি হবে অ্যালুমিনিয়াম। আর এটার ক্ষেত্রে এটা কম হবে, তার চেয়ে এটা সবচেয়ে বেশি হবে, তার চেয়ে একটু কম হবে এটা, তার চেয়ে একটু কম হবে এটা, তার চেয়ে আরো কম হবে এটা। অর্থাৎ একই পর্যায়ের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, আর যদি পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা কমে যাবে। তো আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পর্যায় সারণীর কোন মৌলগুলোর অবস্থানের জন্য তাদের বিশেষ বিশেষ কিছু নাম দেওয়া হয়েছে, সেই নামগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে যখন আলোচনা করব তখন আরো বিস্তারিত হবে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।